সেখানে তার আলোচনা বিষয়টা এতই গভীর যে তাদের একক আলোচনা করতে হয়েছে। মানে কত গভীর হলে এটা সম্ভব? প্রথমত তিনি ইচ্ছা করলে তারেক রহমানের সাথে কি আলোচনা হয়েছে, আমেরিকান রাষ্ট্রদূতের সাথে কি আলোচনা হয়েছে তিনি ফোনে বলতে পারতেন। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের মুসলেকার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কি আলোচনা তিনি বলতে পারতেন ফোনে, কিন্তু তা বলেননি। কেন বলেননি? তার মানে বিষয়টা আরো গভীরে। এই গভীরতা আরো গভীরে চলে গেছে যখন আমরা দেখলাম যে তার দেশেও শুধু প্রধানমন্ত্রীর সাথে তার সাক্ষাৎ। তার মানে গভীর আলোচনা হচ্ছে। আলোচনা সাধারণ আলোচনার মধ্যে এখন আর নেই। সেটা বাংলাদেশের সাথে অন্য দেশের প্রতিরক্ষা চুক্তি, যেমন বাংলাদেশ এখন ওই যে 14 দেশের যে জোট আছে, যেখানে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব সহ আরো মোট 14টা মুসলিম দেশের সাথে যে চুক্তি হয়েছে, এটা নিয়ে আলোচনা হবে। তারপরে গঙ্গার পানি চুক্তি রিনিউ করার সময় হয়ে গেছে, এই বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিয়ে আলোচনা হবে, কারণ বাংলাদেশের স্থিতিশীলতার উপরে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার উপরে অনেক কিছু নির্ভর করে, ভারতের নিরাপত্তা। এটা তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করবে, কোনো সন্দেহ নেই। সবচেয়ে এখানে যেটা আলোচ্য বিষয় আমরা মনে করতেছি যে, আপনি যেটা অনেকেই মনে করতেছে যে তার মৃত্যুদণ্ডাদেশ, তার উপর যে ক্যাঙ্গারু কোর্ট সেটা স্থগিত করবে। কেউ মনে করতেছে যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। কেউ মনে করতেছে ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। অলরেডি আমরা একটা সিমটম পাচ্ছি, যেমন যে মুসলেকা প্রতিমন্ত্রী একটা আছে তারেক রহমানের উপদেষ্টা, যাকে আমি পেতিপাড়া বলি। তারেক রহমানের যে পাড়াটা আছে, যাকে দিল্লি এয়ারপোর্ট থেকে তাকে নেশৌরি বা গাজাঘর বলে ফেরত দিয়েছিল, হেসাঘর বলে, তিনি প্রথমে কি বললেন যে 5ই আগস্ট জননেত্রী শেখ হাসিনার তার ভাষণে যারা শেয়ার করেছে, কমেন্ট করেছে, লাইক দিয়েছে, তাদেরকে নাকি আইনের আওতায় আনা হবে। আমরা এটা শুনলাম। তার আগে আমরা তার বক্তব্য শুনলাম শেখ হাসিনাকে পারলে ধরে এনেছে ফাঁসিতে ঝুলায় দেয়, এরকম তার বক্তব্য। কিন্তু আমরা 24 ঘন্টা পরেই শুনলাম যে যদি সীমিত আকারে শেখ হাসিনার খবর প্রকাশ করে তাতে তারা আপত্তি নেই। সুর পাল্টে গেল। ঠিক তার 48 ঘন্টা পরে, মানে টোটাল 72 ঘন্টা পরে আমরা শুনতে পেলাম এই মান্না ভাইয়ের পেতিপাড়া, তারপর তারেক রহমানের পাড়া, সে বলল যে যদি শেখ হাসিনা আসেন তাহলে তারা আইনগত সকল সুবিধা পাবেন, নিরাপত্তা পাবেন। সুরটা কেমন যেন চেঞ্জ হয়ে গেল। এই যে আপনি পরিবর্তনটা দেখতেছেন, এই পরিবর্তনটা তো একদিনে হয় নাই, এমনি হয় নাই। ওই যে আমেরিকান রাষ্ট্রদূত, যেটা তাদের আসল খুঁটি, কারণ সব পাঠা তো খুঁটির জোরে কুদে। তো বাংলাদেশের যারা এখন এই মুহূর্তে আমার ভাবির পোলা, জামাত, হেফাজত, বিএনপি, চামরানা পীর সহ যারা এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে নাচানাচি, কোদাকুদি, যারা নিজেদের জুলাই সন্ত্রাসী দাবি করে, তাদের ভাষাতে তারা জুলাই বিপ্লবী, মহান নেতা, তারা মুক্তিযোদ্ধাদের চেয়ে বড় বড় নেতা। আজকাল তাদের বিমানের টিকিট অর্ধেক, তারা আবার কোটাতে চাকরি নেয়, অথচ এরা সারাদিন কোটা না হেডা এগুলো বলে আসছে যে কোটা দেওয়া যাবে না, কোটা খুব খারাপ। কিন্তু এখন তারাই আবার কোটাতে চাকরি নিতেছে, কোটাতে বিমানের টিকিট অর্ধেক। আমি বুঝতে পারলাম না যে বেকার পোলাপান যারা থাকতো শিবিরের মেসে, চড়তো লোকাল বাসে, তারা কোথায় যাবে বিমানে চড়ে? দালমে খুশ কালা হয়, অপ্রাসঙ্গিক ভাবে হলো কথাটা আনতে হয়। তো এই যে পরিবর্তন আপনি দেখতেছেন, হঠাৎ করে তাদের পরিবর্তন, বিমানে টিকিটের আলাপ উঠতেছে, এটাও তো একটা কারণ। এরা কেন বিমানের টিকিট নিয়ে চলে যাবে? তারা কি কারণে? তারা তো দেশে নাকি তারা বিপ্লব ঘটিয়ে দিয়েছে, তারা এখন দেশ গড়বে। কালকে যদি আওয়ামী লীগের পক্ষের মানুষগুলো ক্ষমতায় যায়, আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ক্ষমতায় আসতে পারে, তাহলে তো আওয়ামী লীগের তরুণ এবং সিনিয়র যারা আছে সবাই ঝাঁপিয়ে পড়বে দেশ উন্নয়নের জন্য বা দেশের বিভিন্ন কাজ করে। তারা তো চলে যাবে, এই চিন্তা তারা করবে না। হঠাৎ করে এদের বিমানে টিকিট অর্ধেক কেন লাগলো? তার মানে এখানে ওই যে আবার রয়ের প্রধান আসলো, আপনারা দেখেছেন রয়ের প্রধান। আমরা সারা জীবন শুধু রয়ের কথাই শুনলাম, রয় কোনোদিন দেখি নাই। আমাদের কি সৌভাগ্য, এবার আমরা রয়ের প্রধানকেই দেখলাম, আমাদের সৌভাগ্য হয়ে গেল। সবচেয়ে আজব ব্যাপার, যারা সারাদিন রয়ের বিরোধিতা করে, রয়ে খুঁজে এখন রয়ের প্রধান হিসেবে বাংলাদেশ থেকে ঘুরে গেল, আমরা একটা প্রতিবাদ করতে দেখলাম না, মিছিল দেখলাম না, মানববন্ধন দেখলাম না। অথচ এটা যদি আওয়ামী লীগের আমলে ঘটতো, তাহলে দেখতেন মিছিল। আপনি যে বললেন ডাক্তার জাহিদুর রহমানের প্রসঙ্গ আনলেন, ডক্টর জাহিদুর রহমান বললেন এই যে ভারতের বিদেশ গোয়েন্দা সংস্থা র, তাদের বাংলাদেশ সফর এটা নিয়মিত সফরের অংশ। কিন্তু বাংলাদেশের ইতিহাসে বিগত অন্তত 20 বছরের ইতিহাসে কখনো
ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান বাংলাদেশে এসেছেন এমন রেকর্ড কি আছে? উনি তো বললেন এটা নিয়মিত সফরের অংশ। 25 বছর তো আপনি বললেন, 40 বছর আসছে কি? আমি তো শুনি নেই, আমি তো শুনি নেই। আপনি কোনোদিন শুনেছেন যে ভারত বাংলাদেশের রয়ের প্রধান আসছে? আপনার মনে পড়ে কি? তাহলে আপনার আমার মনে পড়ে না মানে কি? 40-50 বছরও আসে নাই, মানে এ যাবৎকালেও আসে নাই, মানে আসেই নাই কোনোদিন। এখন তো তাদের মুখে দেখেন, যেখানে ভারতের প্রধানমন্ত্রী তার আসলেই দেশে মানে মিছিল হয়, মিটিং হয়। বিষয়টা বিষয়ের ভিতরে কিছু একটা কিন্তু আছে, যেটাকে আমাদের দেশের লোকালি এইভাবে বলে যে জি জি একদিকে জি সার্জিও ঘোর আসলেন, আপনার আলোচনার শুরুতেই বলছিলেন যে সার্জিও ঘোর আসলেন, সার্জিও ঘোরের সাথে আনঅফিসিয়ালি দীনেশ ত্রিবেদীর একটা বৈঠক হয়ে গেল। সে বৈঠক নিয়ে বাংলাদেশের ভিতরে কতিপয় রাজনৈতিক নেতারা আপত্তিও করেছেন, সমালোচনাও করেছেন বিরোধী দলের পক্ষ থেকে। মানে এটা আনঅফিসিয়ালি যেভাবেই হোক, জি ঠিক এরপরেও কিন্তু দীনেশ ত্রিবেদী ভারতেই গিয়েছিলেন ওই মিটিং এর পরে। এখন জি পররাষ্ট্র উপদেষ্টার সাথে পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করলেন, পররাষ্ট্রমন্ত্রীর সাথে করলেন, এরপরে তিনি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেই তিনি উড়াল দিলেন আবার দিল্লি। জি এখানকার আরো মেসেজ, দুইটা এখানকার সিগন্যাল, আরো দুইটা এখানকার আরো পরিস্থিতি দুইটা ব্যাখ্যা করার জন্য হয়। গত 24 ঘন্টা আরো দুইটা মজার তথ্য আমরা পেয়েছি। একটা হলো সুবীর ভৌমিকদা, ভারতের প্রখ্যাত সাংবাদিক, বহুভাষী ভাষাবিদ, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবীও বটে। সুবীর ভৌমিক কি বললেন যে এই সালাউদ্দিন রয়ের পায়ে ধরে 7 বছর ভারতে থেকেছে, শিলংয়ে থেকেছে। তিনি সেটা প্রকাশ্যে এসে বলেছেন যে মিস্টার সালাউদ্দিন, আপনি কি রয়ের পা ধরে শিলংয়ে থাকেন নাই যে আমাকে বাংলাদেশে, তাকে যেন বাংলাদেশে পাঠানো না হয়? আমাকে তিনি বলেছিলেন যে আমাকে বাংলাদেশে পাঠালে র্যাব দিয়ে গুলি করে মেরে ফেলবে। রয়ের পা ধরে এই আজকের মুসলেকা শিলং সালাউদ্দিন সেখানে থেকেছে। এটা সুবীর ভৌমিকদা স্পষ্ট, বারবার তার ভিডিও আপনি দেখতে পারেন। এই একটা খবর। আর একটা মজার খবর হচ্ছে যে জামাতের সাথে রয়ের প্রধানের গোপন বৈঠক হয়েছে। এটাও মোটামুটি বাজারে চাওর হয়ে আছে। তো দাল মে কুছ তো কালা হায়, পর্দার পিছে চলিকে পিছে মানে চলিকা আগে পর্দার কুছ তো হোগা। পিছনে অনেকে পর্দার, আমরা যখন একটা এই নাটক করি মঞ্চে, তো কজন 10-12 জন তারা অভিনয় করে, আসে যায় আসে যায়, কিন্তু পর্দার পিছনে 30-40 জন থাকে হ্যাঁ, ওই ইয়েস শোটাকে প্রাণবন্ত ইয়েস, করে রাখার জন্য। করার আমার জন্য। মনে জি হচ্ছে জি জি পর্দার সামনে আমরা আমরা নিউজ করছি, আলোচনা করছি, আরেক পক্ষ ব্রিফিং করছে কিছু একটা, জনগণকে কিছু একটা বোঝানোর জন্য, কিন্তু পর্দার অন্তরালে অনেকেই অনেকভাবে জি কাজ করছে। এর মধ্যে কূটনীতি আছে, দেশি বিদেশি গোয়েন্দা বিভাগ আছে, এই তো। এবং এটা কোন দিকে আসলে শেষ পর্যন্ত যাচ্ছে। এবার আরেকটা প্রসঙ্গে আসি, সেটা হলো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে টানা 2 দিন বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত, ওই যে দক্ষিণ ও মধ্য জি এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও ঘোর। বিশেষ। প্রশ্ন হলো, এই যে ভারত আমেরিকা কি হাত মিলালো, কি প্রভাব পড়বে বাংলাদেশে? ফরিদ ভাই যদি একটু ব্যাখ্যা করেন, আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে অ্যাঙ্গেল গুলো। জি জি, ধন্যবাদ আপনাকে আবারও এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। শুনেন, 25 সালের প্রথম দিকে, 2025-এর প্রথম দিকে আমি বললাম যে এখন যত কিছুই আপনারা দেখেন না কেন, এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারতের সাথে আমেরিকার সম্পর্ক আবারও গভীর হবে এবং আগের চাইতে গভীর হবে। এটা বলার কারণে অনেকে হাসাহাসি করত, কিন্তু এগুলো হিসাব, এগুলো একেবারেই সাধারণ হিসাব। তার কারণ কি? কারণ বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বৃহত্তর একটি দল, অনেক বড় সংগঠন। ছাত্রলীগ একটি বড় সংগঠন। এটাকে আপনি নিষিদ্ধ করে 20 দিন রাখতে পারবেন না। কারণ এই এই সংগঠনকে তো আপনি সন্ত্রাসী সংগঠন, আল কায়েদা বা হিজবুল্লাহ এদের মতো নিষিদ্ধ করতে পারবেন না, এই সুযোগ নাই, কারণ তাদের সেই রেকর্ড নাই। এটা রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলটাকে আপনি কতদিন নিষিদ্ধ করে রাখবেন? নাম্বার ওয়ান। নাম্বার টু, তারেক রহমানকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এই 140 থেকে 50 কোটি ভোক্তার দেশ, 140 থেকে 50 কোটি মানুষের দেশ, ভারতের মতো এত বড় একটা দেশের সাথে বাণিজ্য সম্পর্ক নষ্ট করবে আমেরিকা? প্রশ্নই আসে না।
কারণ যদি এইখানে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ রাখে, যত খারাপ করবে ভারত ধীরে 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 চায়নার দিকে যাবে, বক্তব্য পরিষ্কার। আবার চায়না যদি বেশি ধাক্কাধাক্কি করে তাহলে ভারত আমেরিকার দিকে চলে যাবে। এখানে একটা ব্যালেন্স আনবে, ব্যালেন্স আনার জন্যই কিন্তু চায়নার সাথে যে ভারতের এত বিরোধ, এই ভারত কিন্তু এখনো কিন্তু চায়না অনেক বড় পার্টনার এই ব্যবসায়িক ভাবে। চায়নার সাথে তার ভারত ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার তারা ব্যবসা করতেছে দুই দেশ। তাহলে চায়নার সাথে যদি ভারতের মানে অলিখিত হলেও শত্রু রাষ্ট্র হচ্ছে চায়না, সে চায়নার সাথে যদি ভারত সম্পর্ক রাখে তাহলে আমেরিকার সাথে রাখবে না? আবার আমেরিকা, সে তো ব্যবসা, আমেরিকা তো পুঁজিবাদী রাষ্ট্র, ব্যবসা তার জন্য দরকার। তাহলে সে কি চাইবে যে রাশিয়ার ভারত কেন্দ্রিক, রাশিয়ার চায়না কেন্দ্রিক হয়ে থাকুক ভারত? এত বড় মার্কেট, এত বড় দেশ, সুযোগ হাতছাড়া হয়ে যাবে আমেরিকার কাছ থেকে? আমেরিকা তা চাইবে না। তো এখানে দুয়ে দুয়ে চার। তাহলে আমেরিকা কি করবে? ভারতের মার্কেটটা চাইবে, সোজা কথা। দুইটা কারণে চাইবে, একটা হলো তার নিজের দেশের ব্যবসার জন্য, আরেকটা হলো ভারত যাতে চায়না মুখী না হয় সেই কারণ। আরেকটা কারণ হচ্ছে যে চায়না যাতে এককভাবে ব্যবসা না করতে পারে ভারতে, তার জন্য এখানে আমেরিকা অবশ্যই আসবে, সম্পর্ক স্থাপন করবে। আর আমেরিকার সাথে যখন ভারতের সম্পর্ক স্থাপন হবে, পুনঃস্থাপন হবে, তখন সঙ্গত কারণে ভারত শেখ হাসিনা প্রসঙ্গ আনবে, সোজা হিসাব। তখন আমেরিকাকে বলবে ভারত যে ভারত দিল্লির চোখে যেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে এবং বাংলাদেশকে দেখা হয়, যেটা রাশিয়া বহু আগে বলে ফেলেছে। রাশিয়াকে যখন প্রশ্ন করা হলো যে বাংলাদেশ সম্পর্কে তাদের প্রতিক্রিয়া কি, 2019 নাকি 20 সালে এই ধরনের কথা হয়েছিল, তখন রাশিয়া কি বলেছিল? যে আমরা ভারতের চোখে, দিল্লির চোখে বাংলাদেশকে দেখি। বক্তব্য পরিষ্কার। তো এখনো তো আমেরিকার দশা তাই হবে, তাকে দিল্লির চোখে বাংলাদেশকে দেখতে হবে। আমেরিকার যা করার, যে সর্বনাশ বাংলাদেশে করার তা করে ফেলেছে, চুক্তি তারা করে ফেলেছে, আপনি তো এই চুক্তি বাতিল করতে পারবেন না। আর এই চুক্তি যদি আওয়ামী লীগ সরকার ধরেন ক্ষমতায় আনলো, আওয়ামী লীগকে বসাইলো, আওয়ামী লীগ এই চুক্তি বাতিল করলো না, কি করতে পারবে এরা? চুক্তি তো সাইন তো জামাত করে এসেছে, সাইন তো আমার ভাবির পোলারা করে এসেছে, সাইন তো এনজিও গ্রাম সরকার, আদম ব্যাপারী সরকার করে এসেছে, সাইন তো জামাত বিএনপি সবাই করেছে। আপনি তো তখন আওয়ামী লীগকে দুষতে পারবেন না, যা করার তা আমেরিকা করে ফেলেছে। তাদের এইখানে শেখ হাসিনার রিজিম উল্টানোর কথা ছিল, তারা উল্টিয়েছে। এখন আবার যদি বসিয়ে দেয় শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের সরকার পুনর্স্থাপন হলে, এই চুক্তি তো বাতিল করবে না, মনে করেন করবে না, ধরে নিলাম, যদি করার সম্ভাবনা আছে, কিন্তু ধরে নিলাম ক্ষমতার সাথে তারা করবে না, কেউ কিছু করতে পারবে না। তো আমেরিকার সঙ্গত কারণে এখন ভারতের সাথে তারা একটা বোঝাপড়ার মধ্যে থাকবে, গিভ অ্যান্ড টেকের মধ্যে থাকবে। তো এটা পরিষ্কার, গিভ অ্যান্ড টেকের মধ্যে গেলে নিঃসন্দেহে আওয়ামী লীগের ব্যাপারে অবশ্যই ভারত কথা বলবে। বাংলাদেশ এক পৃথিবীতে একমাত্র রাশিয়া আর ভারত এরা কখনো বন্ধুর সাথে বেইমানি করে নাই। আপনি দেখেন রাশিয়ার যারা বন্ধু সবসময় তার পাশে থেকেছে, ভারতও তাকে বন্ধু মনে করে সবসময় তার পাশে থেকেছে। এই যে রাশিয়ার ব্যাপারে ভারতকে এত প্রেশার দিল আমেরিকা, কত রকম প্রেশার দিল, শেষ মুহূর্তে তেলচোরা পার্টি লাগাই দিল, যখন কোনো আন্দোলন কোলাইলো না, যখন অখিলেশ যাদব, তৃণমূল, তারপর কংগ্রেস এদের দিয়ে কিছুই করতে পারলো না, পাঞ্জাবের কৃষকদের দিয়ে আন্দোলন করে কাজ করাইতে পারলো না, মুসলমানদের দিয়ে কিছু করাইতে পারলো না, তারপরে তেলচোরা পার্টি নামাই দিল কয়েকদিন আগে, তাও কাজ হইলো না, বুমেরাং হয়ে গেল। তো এখন কি করবে? তাদের আলোচনার মাঝখানে আসতেই হবে। তখন সঙ্গত কারণেই বাংলাদেশ নিয়ে কথা উঠবে। আর ভারত যেহেতু পরীক্ষিত বন্ধু, বাংলাদেশেরও পরীক্ষিত বন্ধু, আওয়ামী লীগেরও পরীক্ষিত বন্ধু, তো সঙ্গত কারণেই বোঝাই যাচ্ছে তার স্বার্থে কাজ করবে। যেমন রাশিয়া ভারতের পক্ষে কাজ করেছে, ভারত ও রাশিয়ার পক্ষে এত চাপ দেওয়ার পরেও রাশিয়ার বিরুদ্ধে টু শব্দটি, একটা বাক্য তারা কোনোদিন ব্যবহার করে না আজ পর্যন্ত। অনেক ঝুঁকি নিয়েছে, কিন্তু শেখ হাসিনার ব্যাপারে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে, তাকে অতিথি হিসেবে রাখার কারণে বাংলাদেশ থেকে যেই ধরনের বাজে কথা ভারতের সম্পর্কে, ভারত সরকারের সম্পর্কে বলা হয়েছে, তারপরে ভারত চুপ, কারণ তারা বন্ধুকে রক্ষার্থে যা করতে হয় তারা তা করবে এবং করতেছে, যেমন রাশিয়া করে। তো এখন ভারত বাংলাদেশ প্রসঙ্গে আমেরিকাকে একটা সমঝোতার মধ্যে আসবে, সেটা অনেক কিছুই করতে পারে। সেটা হতে পারে আওয়ামী লীগের উপর নিষিদ্ধতা তুলে নেওয়া, শেখ হাসিনাকে গতানুগতিক রাজনীতি করতে দেওয়া, অথবা সরাসরি আন্দোলন, আবার নতুন কোন আন্দোলন, নতুন কোন জেনজি আন্দোলনও ঘটে যেতে পারে, অথবা বাংলাদেশে এই মুহূর্তে একটা স্যাবোটাজ ঘটিয়ে সামরিক সরকার এনে আবার একটা মধ্যবর্তী নির্বাচন আসতে পারে, বহুবিধ কিছু করতে পারে, আমরা এখনো জানি না। ওই যে বললেন যে সার্জিও গোর আসার পরেই তারপরে দেখলাম রয়ের প্রধান আসলো, রয়ের প্রধান আসা এটা কিন্তু চারটিখানি ব্যাপার না। এবং তারপরেই দেখলাম যে এই যে জঙ্গি ঠঙ্গি ধরা শুরু করে দিয়েছে শুনলাম,
আলোচনা শুরু করেছে বাংলাদেশে জঙ্গিবাদ আছে, জি, এগুলো আলোচনা ফরিদ হচ্ছে। ভাই একটু আরেকটা ইনফরমেশন দেই। আপনার কাছে অবশ্যই ব্যাপারে ইনফরমেশন আছে, আমি জাস্ট স্মরণ করিয়ে দিচ্ছি। সেটা হলো জি আহ, মার্কিন মার্কিন দূত সার্জিও গোর এবং অজিত দোভালের মধ্যে যে বিষয়গুলো নিয়ে কথা, তার মধ্যে একটা অন্যতম বিষয় ছিল দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ইস্যু। দক্ষিণ এশিয়ার জি নিরাপত্তা ইস্যুতে আমেরিকা এবং ভারত এক এক পরস্পর হাত মিলিয়েছে অনেকটা। তারা একমত হয়ে গেছে যে এই অঞ্চলের নিরাপত্তা ইস্যুটা তারা দেখবে মানে ভারত দেখবে। যদি ভারত ইয়েস। এইভাবে দক্ষিণ এশিয়া নিরাপত্তার ইস্যুটা ভারতই দেখে, তাহলে তো সেই যেই লাউ সেই কদম, সেই কত সেই ভারতের চোখেই তো এই বাংলাদেশকে দেখবে মার্কিন বাংলাদেশকে দেখতে যুক্তরাষ্ট্র। হবে। জি, আসলে কি বিষয়টা কি এদিকে যাচ্ছে ফরিদ ভাই? নিঃসন্দেহে, নিঃসন্দেহে। আমেরিকা আমেরিকা এই মুহূর্তে তার রিজিম পাল্টানোর জন্য বাংলাদেশের মৌলবাদী শক্তিকে ব্যবহার করেছে। বাংলাদেশের বামপন্থী, মৌলবাদী, দক্ষিণপন্থী, আধা ডানপন্থী, ডানপন্থী এবং বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করে রিজিমটা পাল্টে দিয়েছে। কারণ যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগ সরকার কথা শুনে নাই, তার সাথে বুঝাই দিল যে আমার কত শক্তি দেখো, তার কাজ তো শেষ। এখন আমেরিকা তো ভালোভাবে বুঝতে পেরেছে যে তারেক রহমানকে, জামাতকে ক্ষমতায় বসালে এই উপমহাদেশে মৌলবাদ বেড়ে যাবে এবং অলরেডি বেড়ে গেছে। তার সিমটম আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সেনা প্রধান দাঁড়িয়ে রাখলো, তারপরে ওইখানে চার চার ব্যাটালিয়নের নাম রাখলো স্যার খলিফার নামে। এমনকি এখন নারী কোম্পানি, চার ব্যাটালিয়নে 4 কোম্পানি, এরপর নারী কোম্পানি আর্মিতে আসবে, সেখানে আয়সার আবার নাম কি রাখবে কি খাদিজা। মাদ্রাসা প্রতিষ্ঠা করলো সেনাপ্রধান, ওই এরকমও তো দিকে শোনা যাচ্ছে, জি গেছে। ওই দিকে যাচ্ছে। এবং এটা করতে করতে কোন দিকে চলে গেল, 1 মাস না যেতে ইসলামী ইনস্টিটিউট খুলে ফেললো সেনাবাহিনী। আমরা এর আগে সেনাবাহিনীকে দেখলাম ব্যাংকের ব্যবসা করতে, সুদের ব্যবসা করতে, এখন ইনস্টিটিউট করতেছি, ইসলামিক ইনস্টিটিউট, জামাতের মতো। সিমটমটা দেখেন, ঠিক জামাতের মতো বদামি শুরু করেছে বাংলাদেশের সেনাবাহিনী। এবং এরা দেখবেন কয়েকদিন পরে আস্তে আস্তে আবার ফতোয়া দেওয়া শুরু করেছে সেনাপ্রধান যে বেদাত কই আছে আর নাচ, বেদাত খুঁজতেছে। বাংলাদেশ সেনাবাহিনীর কাজ কি আর খুঁজতে আসছে বেদাত? মানে এই দেশে লামা জাহাবি, ওই যে কিছু আহলে খবিশি কম পড়ে গেছে, তো এখন সেনা প্রধানকেও আহলে খবিশ হইতে হবে, হয়ে তাকে বেদাত খুঁজতে হবে। সে এখন বেদাত খুঁজতে নেমে গেছে, কাম না থাকলে কই বাজে। এদেশে সেনাবাহিনীতে কোনো কাম নাই, কু করা ছাড়া। আর হইলো আপনার এখন তো কু করাও যাচ্ছে না, ডাইরেক্ট ইনডাইরেক্ট করে। তা এখন কি করবে, কোনো কাম তো নাই, যুদ্ধ তো পৃথিবীতে কোনো দেশের সাথে করে নাই, করবেও না। তো কি করবে তারা? তারা এখন ওই বেদাত খুঁজতেছে, তারা এখন ইসলামিক ইনস্টিটিউট খুলতেছে। তো এটার সিমটমটা কি? তুরস্কের দিকে ঝুঁকে গেছে। কারণ তুরস্ককে কিন্তু আমেরিকা বিশ্বাস করে না, পাকিস্তানকেও কিন্তু বিশ্বাস করে না। কারণ তাদের কাছে এদেরকে তারা ব্যবহার করে, কিন্তু ভেতরে ভেতরে না তুরস্ককে বিশ্বাস করে, না পাকিস্তানকে আমেরিকা বিশ্বাস করে। প্রশ্নই আসে না। যতটুকু ব্যবহার করা যায় ব্যবহার করে নিচ্ছে, এছাড়া আর কিছু বিশ্বাস একটু মোটেও করে না। তো এই বাংলাদেশে যে ফরিদ মৌলবাদ ভাই, যেভাবে এখন একটা একটা প্রতিষ্ঠিত, কনফিউশন আছে এই আলোচনার ভিতরেই, এই আপনার এই আলোচনার ভিতর থেকে একটা কনফিউশন আছে আমার। সেটা হলো আমাদের এই যে সরকার, আমাদের সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি মালয়েশিয়া হয়ে চায়না সফর করলেন। জি এই বিষয়টাই কি ঝামেলার মূল গোড়া, নাকি এর পিছনে অন্য কিছু আছে? ফরিদ মনে করে দেওয়ার জন্য মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। শোনেন, বাংলাদেশের রেকর্ড আছে, যখনই কেউ চাইনাতে যায় তখনই তার সরকারের অবস্থা কেরাসিন হয়ে যায়। এটা আমরা সব সরকারের আমলেই দেখেছি। আপনি খেয়াল করেন, এ পর্যন্ত যত সরকার চাইনাতে গেছে সেই সরকার বিপদে পড়েছে। আমেরিকা যত কিছুই করুক, চাইনা প্রীতি পছন্দ করবে না, এটা পরিষ্কার। সেই জন্য তো এখন দেখবেন এটা কভার করতে চাইতেছে। এতদিন তো বললো ওই যে জামাই খাও খাও, না শাশুড়ি খামো না খামো না, জামাই রাগ করছে। এখন শুনতেছি এখন নাকি দিল্লিতে যাবেন জাতীয় ভাইয়া, মানে প্রধানমন্ত্রী, আপনার মাননীয় প্রধানমন্ত্রী নাকি এইবার যাবে। যাই হোক, শুভবুদ্ধির উদয় হোক, যেতে থাকুক, যেতে হবেই। যাবে ছাড়া ঘাড়ে ধরে যায় পরে। এইবারও যদি নাও যায় পরে বলবে যে আমার নেও না কেন, এই ওই যে জামাই বলে যে খামো না খামো না, পরে দেখবেন যে খাবার সারা বাস। যে অজিত বলে টাকা না, 2 দিনের বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত। তো এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখবেন? অবশ্যই আপনাকে বাংলাদেশ, নিশ্চয়ই এখানে প্রধান আলোচনার বিষয় রয়েছে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা। দিন শেষে আমি বলেছি না আপনাকে যে আওয়ামী লীগ এবং ভারতের সাথে আবার আমেরিকার সম্পর্ক ভালো হবে, মজবুত হবে, আগের চাইতে আরো মজবুত হবে। তখন দেখবেন এই যে ভাবির পোলারা, জামাত, হেফাজত, চামড়া নাইপির কি মিছিল না করা শুরু করে, দেখতে পারবেন কয়দিন পরে। এই আমেরিকারে কয়দিন পরে দেখবেন গালিগালাজ শুরু করে দিবে কিছুদিনের মধ্যেই। যখন দেখবেন এই ভাবির পোলাদের খুঁটি
থাকবে না। আর আমেরিকা আজ পর্যন্ত যারা বন্ধু বানাইছে তাদের পরিণতি কি হয়েছে ইতিহাস কি বলে? আমেরিকার একটা বন্ধু রাষ্ট্র দেখান তৃতীয় বিশ্বের যাদের পরিণতি ভালো হয়েছে। কিসিঞ্জার কি বলেছিলেন যে যারা আমেরিকার সাথে শত্রুতা করে তারা তো বিপদে পড়বেই, কনফার্ম। আর যারা বন্ধুত্ব করে তারা আরো বেশি কনফার্ম যারা বিপদে পড়বে। ইতিহাস তাই বলে। আপনি যদি 50-60 বছরের ইতিহাস দেখেন, এই সোভিয়েত ইউনিয়নের সাথে কি রাশিয়ার বন্ধুত্ব ছিল না? ছিল। ইরানের সাথে কি আমেরিকার বন্ধুত্ব ছিল না? ছিল। এই খোমেনি আসার আগে ইরানের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল। হয়তো এই তথাকথিত ইসলামী বিপ্লব না হলে এতদিন এই ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে যাইত এবং সেই পারমাণবিক বোমার সকল আয়োজন সম্পন্ন করে দিত আমেরিকা, হয়ে যেত। আপনি দেখেন আফগানিস্তান কি আমেরিকার বন্ধু ছিল না? পাকিস্তান কি আমেরিকার বন্ধু না? সাদ্দাম কি আমেরিকার বন্ধু ছিল না? একটা মাত্র ব্যক্তি ছিল লিবিয়ার গাদ্দাফি ছাড়া, সবই তো আমেরিকার বন্ধু ছিল। দেখেন তো কার পরিণতি ভালো আছে? একটা রাষ্ট্র দেখেন আমাকে, কারো পরিণতি ভালো হয়নি। তো আজকে যারা আমেরিকার ফাঁদে পা দিয়ে নিজেদের সর্বে সর্বা, নিজেদের খোদা আল্লাহ গড ভগবান মনে করতেছে বাংলাদেশে, এদের পরিণতি দেখতে পারবেন। এরা রাস্তাঘাটে পড়ে থাকবে, এদের 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 কবর দেওয়ার লোক থাকবে না, এদের কাঁধে তুলে নিয়ে কবর দেওয়ার লোক থাকবে না। আজকে যারা বাংলাদেশে আমেরিকার দালালি করেছিল, যে রিজিম যাদের কথা গোলামি করে রিজিম চেঞ্জ করেছে, এই তো এখন তো সব শেষ। আচ্ছা ধরেন আপনার সাথে আমার বিরোধ হলো এই গ্লাসটা নিয়ে, আপনার সাথে আমার শত্রুতা। আমি যদি বলি ঠিক আছে গ্লাস আগে না করছি এখন আপনাকে দিয়ে দিব, তাহলে তো আপনার সাথে আমার যুদ্ধ শেষ। তাহলে আপনি যাদের যে গোলাম দিয়ে আমার বিরোধিতা করালেন তাদের পরিণতি কি হবে? তাদের পরিণতিটা কি হবে? এখন তাদের পরিণতি তাই হবে, কারণ বাংলাদেশে আওয়ামী লীগের তো বিকল্প নাই। এই বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটি বড় দল তো নাই। আপনি তার উপরে ভরসা করবেন? জামাত যে 70-77টা আসন পেয়েছে, এটা যে অনুরোধের আসরের, এটা কে না জানে? 7টা আসনই তো তারা পাবে না। এই ফরিদ ভাই, আপনার আলোচনায় একটা কথা তো বললেন, আমি আসলে ওইটা থেকে আরেকটু ইয়ে করার কথা ছিল, আমি ভুলে গেছি। সেটা হলো আমাদের তথ্য উপদেষ্টা, প্রাইম মিনিস্টারের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, তিনি যে কথাটা বললেন যে শেখ হাসিনা দেশে আসলে তাকে আইনি সহায়তা দেওয়া হবে, তার সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে, এই কথাগুলো তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন। আমার প্রশ্ন হলো, ওই যে যেদিন শেখ হাসিনা ঘোষণা করলেন যে আমি ডিসেম্বরে বাংলাদেশে আমার দেশে ফিরে যাব, দেখি আমাকে কে ঠেকায়, এই কথাটা ঠিক অনেকটা এরকমই ছিল। আমি জানি না সেন্টেন্সটা অনেকটা কথাটা এরকমই ছিল, কথাটা অনেকটা এরকমই ছিল। তখন আমরা অনেককেই বক্তৃতা বিবৃতি দিতে শুনেছি যে আসুন, কোথা দিয়ে ঢুকবেন আসুন। এবং আমি নাম বললাম না, বাংলাদেশের একজন পথিত যশা লেখক এবং বুদ্ধিজীবী, তিনিও এই ধরনের একটা কলাম লিখে ফেলেছিলেন প্রথম আলোতে। তো আসুন আসুন মানে এসে আপনি ফাঁসির দড়ি গলায় ঝুলান, মানে বাংলা সীমান্তের যে দিক দিয়েই ঢুকবেন এপারের ফাঁসির মঞ্চ তৈরি থাকবে, আপনি আসবেন আর সাথে সাথে এখানে ঝুলিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এই ধরনের কথা তো বলেছিলেন, বলেননি? এখন হঠাৎ করে একেবারে হেড অফিস থেকে, হেড অফিস বলতে আমি প্রাইম মিনিস্টারের অফিস বলি, এর চাইতে তো বড় অফিস আমাদের সরকারের আর নাই না। ওই অফিস থেকে তিনি তথ্য উপদেষ্টা, তিনি ওই অফিসের তথ্য আমাদের জনগণকে দেন সাংবাদিকদের মাধ্যমে। তিনি বললেন তার আইনি সহায়তাও দিবেন, আবার সর্বোচ্চ নিরাপত্তা দেবেন। আইনি সহায়তা কি দিবেন ফরিদ ভাই? আইনি সহায়তা কি দিবেন? ওনার তো সাবেক প্রাইম মিনিস্টারের তো ফাঁসির হুকুম হয়ে গেছে, আর আইনি সুরক্ষা কি? ওনাকে তো শুধু আনবেন আর ঝুলাবেন, এই তো। আইনি সুরক্ষার কথাটা কেন আসছেন? তার মানে কি ঝুলাবে না? ফরিদ শুনেন, গপ্প করবি মিশা কথা গেলি, মিশা কথা না গেলে গপ্প হইল। তো এই পেতি পাড়া বলেন, জাহেদ বলেন, সালাউদ্দিন সাহেব বলেন, বলছেন না সালাউদ্দিন সাহেব যে দাফন হয়ে গেছে দিল্লিতে আওয়ামী লীগের, এখনই কিন্তু বলা শুরু করেছে যে নিরাপত্তা দেবে, আইনি সহায়তা দেবে। আর কয়দিন পরে কি বলবে জানেন? আমরা তাকে স্বাগত জানাই। এগুলো ভাষা শুরু করবে কয়দিন পরে। এত সস্তা অতনালিয়া দেশে। আমি চন্দন নন্দী নর্থ ইস্টের নিউজের তিনি কলাম লেখেন এবং অনেক অনুসন্ধানী রিপোর্ট করেন, সত্যতা পাওয়া যায়, অনেক বড় বড় রিপোর্ট করেন তিনি। চন্দন নন্দী একদম নাড়িয়ে দেন। বাংলাদেশে 24-এর ইলেকশনের আগেও বাংলাদেশের সরকার যে পড়ে যাবে
এ নিয়ে চন্দন নন্দী কিন্তু অনেক চ্যানেলে কথা বলেছেন। অনেকেই তখন চন্দন নন্দীকে গালাগালিও করেছে যে এই বেটা শুধু গুরুত্ব দেয়। বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বলে, মানে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বলে। ঠিক আছে, তার মানে ওই ওই চন্দন নন্দীর অনেক গোয়েন্দা তথ্য তার কাছে থাকে বলে আমি বিশ্বাস হ্যাঁ, করি। উনি বলতে পায়। পেরেছে। হ্যাঁ, নইলে বলতে পারতো না তিনি এভাবে। বললেন আজকে, ফরিদ ভাই আজকে একটা চ্যানেলে চন্দন নন্দী বললেন যে শেখ হাসিনার যে ট্রায়াল হয়েছে, যে সাজা হয়েছে, এই সাজাগুলো 1 বছরের জন্য মওকুফ হয়ে যেতে পারে। তার মানে এই ধরনের আলোচনা হচ্ছে নাকি? বা স্থগিত আপনার কি মনে স্থগিত হয়? হয়ে যেতে পারে। হ্যাঁ, উনি যেটা বলেছেন নিঃসন্দেহে তিনি তিনি খুবই গুরুত্বপূর্ণ রিপোর্ট লেখেন। এমনকি তার যে বক্তব্য ছিল আমিও সেই রিপোর্টগুলো দেখতাম। আমি তখন বলতাম হয়তো ওভার কনফিডেন্টের কারণে এই সরকারের পতন করতে পারে। এটা আমিও তখন তার সাথে ওইভাবে একমত না হলে আমি আওয়ামী লীগের নেতাদের বলতাম, বিএনপির নেতাদের বলতাম যে আওয়ামী লীগের যেহেতু তারা ধরেই নিয়েছে 5 বছর আর ক্ষমতায় থাকবে, এই ওভার কনফিডেন্টে তাদের পতন ঘটলেও ঘটতে পারে, এইভাবে বলতাম। আর একটা জিনিস, রাশিয়া থেকে একটা নিউজ হয়েছিল যেটা আমরা কেউ প্রথমে গুরুত্ব দেই নাই, যে 6 মাস আগে, এই সরকার গঠনেরও 6 মাস আগে, যে মানে অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে যে ফেলে দিবে, এটা রাশিয়া থেকে প্রথম প্রকাশিত হয়েছে। আমরা দেখলাম সেই এই ত্রিপুরার সাংবাদিকের কথাই সত্য হলো এবং রাশিয়ার কথাই সত্য হলো। আর আপনি যেটা বললেন যে উনি যেটা, আমার কাছে যে তথ্য আছে, আমার কাছে যেটা, আমি যতদূর জানি যে যে এখানে আওয়ামী লীগের যে নিষিদ্ধতা সেটা উঠিয়ে নিবে, স্বাভাবিক রাজনীতি করার সুযোগ দিবে বাংলাদেশ আওয়ামী লীগকে, এটা আলোচনা হচ্ছে। আর আপনার শেখ হাসিনার যে জননেত্রী শেখ হাসিনা সহ আরো যাদের দণ্ডে দেওয়া হয়েছে, এগুলো হয় রিভিউ করবে, আপিল করার সুযোগ দিবে, অথবা এটা স্থগিত করে দিবে, বাতিল করবে না, আপিল করার সুযোগ দিবে অথবা স্থগিত করে দিবে, এরকম আলোচনা হচ্ছে। কিন্তু আমার মনে হয় মানে বিষয়টা এরকম যে পানি আমি আসতে দিলাম, একটা বাঁধ কেটে দিলাম, একটা একটা ড্রেন কাটলাম, বা একটা যেটা ড্যাম বানাইলাম, পানি যেন আস্তে আস্তে আসে। কিন্তু শেখ হাসিনা তো আসবেন লাভের মতো, বানের মতো। তো আপনি তো ড্রেন বানাইছেন বা ড্যাম বানাইছেন, শেখ হাসিনা যখন আসবে দেশে তো বন্যা হয়ে যাবে। তো ওগুলো তখন আপনার কিছু কুলাবে না। তখন ওই যে কোথাকার কোন চুক্তি ফুক্তি এগুলো কোথায় উড়ে যাবে। কারণ শেখ হাসিনা বাংলাদেশের ঢাকা রাজধানীতে তার কদম পড়ার পরে কি যে ঘটবে, এটা আমরা কেউই অনুমান করতে পারবো না। আমরা বলতে পারি যে এটা ঘটবে, এটা দেখবেন যে আমরা যা কল্পনা করতেছি তার চেয়ে ভয়াবহ কিছু ঘটবে। আপনি জনস্রোত আটকাইতে পারবেন না তো। কারণ এই দেশে আপনি দেখেন 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, 14 ঘন্টা বিদ্যুৎ থাকে না, মানুষের চাকরি নাই। গত এই 10-11 দিনে হাজার হাজার লোকের চাকরি চলে গেছে। যাদের ছুটি দেওয়া হয় এসে দেখে চাকরি নেই। গার্মেন্টস রপ্তানিতে তলানিতে আসছে আস্তে আস্তে। কোনো 1 পয়সা বিনিয়োগ নাই। এটা আমার ভাবির পোলা, ওই যে পেট ফুলে গেছে না, গন্ডারের মতো আর কি, দুম্বার মতো ঘাড় মোটা হয়েছে, নাহিদ নাকি নাম। তারপর এক একজনের পাশা ফুলে ময়মনসিংহের পাউরুটি হয়ে গেছে। আমার ভাবির পোলা নাহিদ বলছে যে 1 টাকা বিনিয়োগ দেয় না এই দেশের সরকারকে, কেউ পছন্দ করে না। এই কথা আমরা বলেছি বলে আমাদের কি গালাগালি না করলো বিএনপি, জামাত, হেফাজত, এমনকি আমার এই ভাবির পোলারা, এরাও গালাগালি করছে আমাদের। আমরা যখন বললাম এই সরকারের উপরে কেউ বিনিয়োগ করবে না, যেমন ইউনিসের বেলায় করে, হাই রে গালাগালি। এখন থেকে আমার ভাবির পোলারাও ওগুলো বলা শুরু করেছে। তো যেটা বলতে চাই, এইখানে যেহেতু বিনিয়োগ নাই, চাকরি নাই, ব্যবসা নাই, ব্যাংক থেকে কেউ লোন নিচ্ছে না। আপনি টাকা ভাই লোন নিয়ে আপনি বসে যেভাবে থাকবেন। বলছেন মনে হচ্ছে বাংলাদেশটা হ্যাং হয়ে গেছে। মোবাইল বা আমাদের ল্যাপটপ কম্পিউটার যেভাবে হ্যাং হয়, অনেকটা উদাহরণটা কি বাংলাদেশ এরকম আপনার হ্যাং হয়ে উদাহরণটা গেছে যে জি বিনিয়োগ জি জি নাই, উন্নয়ন নাই? জি, হ্যাঁ হ্যাঁ, আপনার উদাহরণটা চমৎকার। যে আপনি যদি একটা স্মার্টফোন হিসেবে মোবাইলটা হ্যাং হয়ে গেছে, অর্থাৎ মোবাইলটা ঠিকই আছে, এভরিথিং ইজ ফাইন, কিন্তু মোবাইলটা কাজ করতেছে না, সব দেখা যাচ্ছে খুব ভালো। আপনি একটা আইফোন রেখেছেন, আপনার আইফোনটা হ্যাং হয়ে গেল, বিষয়টা এরকম। বা আপনি একটা অন্য ফোন রেখেছেন, হ্যাং হয়ে গেছে। আসলে আপনার উদাহরণটা চমৎকার হয়েছে, কিন্তু এটা আমরা যদি আহ পলিটিক্যাল ভাষায় বলি, রাষ্ট্রবিজ্ঞান হয়তো কলাপস হয়ে গেছে, স্থবির হয়ে গেছে, একবারে থেমে গেছে। আপনি দেখেন, এটা আপনি কি বলেন। ফরিদ ভাই, এটা কি আমাদের কূটনৈতিক দুর্বলতার কারণে, নাকি এমনিতেই, বা কারা কলকাঠি নাড়ছে যেন এখানে তোমরা বিনিয়োগ করো না, এখানে এই সমস্যা সেই সমস্যা, বা এটা এরকম কিছু যে ভিতরে পিছনে অনেকেই কলকাঠি নাড়ছে, এসব কারণেই বিনিয়োগটা আসছে না আমাদের এখানে, উন্নয়ন হচ্ছে? আমি তা মনে করি না। আমিও যদি আমাকে সরকারে রাখা হয়, যদি বিনিয়োগ বন্ধ থাকে, আমি মনে করব সরকারের দোষ। আমিও যদি সরকারে থাকি, কারণ আপনি যদি আইন শৃঙ্খলা ঠিক রাখেন, আপনি যদি ব্যবসায়িকদের জন্য মানে একটা স্বাভাবিক পরিবেশ রাখেন, দেশে যদি চাঁদাবাজি না থাকে, আপনার বিনিয়োগ ফেরত পাবেন এই নিশ্চয়তা থাকে,
তাহলে কেন বিনিয়োগ আসবে না? বিনিয়োগের ধর্ম তো বিনিয়োগ আসবেই। যার টাকা আছে, যেমন আপনি দেখবেন আমাকে তো কেউ সুদে টাকা দিবে না। আমি একবার 15 লক্ষ টাকা নিতে গিয়েছিলাম, বাবা রে বাবা, 1 বছর দৌড়াইতে হয়েছে। কত রকম মর্টগেজ দিয়ে যে নিতে হয়েছে কল্পনা করতে পারবেন না। কেন দেয় নাই? কারণ জানে ফরিদের কাছে যে টাকা দেবে, টাকা রিটার্ন আসবে কিভাবে? যতই আপনি জমি বন্ধক দেন, যতই আপনি অন্য কোনো সম্পদ, অস্থাবর সম্পদ বন্ধক দেন, স্থাবর সম্পত্তি বন্ধক দেন, বা আপনার যানবাহন বন্ধক দেন, বা ফ্ল্যাট বন্ধক দেন, গাড়ি বন্ধক দেন, কিন্তু আপনাকে যে খুঁজেই যদি পাওয়া যায়, টাকা পয়সা কোথায় পাবে? তো বিনিয়োগে সে রিটার্নের নিশ্চয়তা পায় নাই। কিন্তু সুদখোরেরা মানে কিন্তু গোপনে খেলাপি গোপনে হয়ে দিয়ে, যাওয়ার সম্ভাবনা ঝুঁকি থাকে। হ্যাঁ, তো এই মানুষটাকে তো কেউ টাকা দিবে না। আমাকে, আমি আপনাকে বলি, আমি যদি এখন 10 কোটি টাকার সম্পত্তি বন্ধক রাখি, আপনি নিশ্চিত থাকেন কোনো ব্যাংকও আমাকে টাকা দিবে না, ব্যক্তিও আমাকে টাকা দিবে না। কেন দিবে না? কারণ জানে যে আমার জীবনটা অনিশ্চিত। কিন্তু আমি যখন স্বাভাবিকভাবে দেশে থাকতে পারবো, আত্মগোপনে থাকতে হবে না, তখন কিন্তু আমি 2 কোটি টাকা মর্টগেজ দিয়ে 5 কোটি টাকার লোন আমি পাবো। কারণ ব্যাংক তখন দেখবে যে এই লোকটা দেওয়া যায়, অন্তত টাকাটা খুঁজে পাওয়া যাবে। তো এই দেশের অবস্থা তাই। এখানে কোনো সন্দেহ নাই, কোনো কোনো দেশ ষড়যন্ত্র করতে পারে, কিন্তু এটা কোনো কাজ করবে না। বিনিয়োগের ধর্ম কি? পানির ধর্ম কি? সে নিচে নামবে। আপনি ড্রেন খুঁড়ে দেন, ড্রেন কেটে দেন, পানি চলে আসবে। অর্থাৎ আপনি বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করলে আপনাকে আশিক ফাশিক চৌধুরীদের ডাকতে হবে না। আমি শেখ ফরিদ বললাম যে আমার মতো শেখ ফরিদ হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ আনার মতো যোগ্যতা এখন, ক্ষমতা এখন রাখি। ফরিদ ভাই, সবাই কি তাহলে বলে? আপনাকে একটু থামাতে হয়। চায়না তো আমাদের এখানে বিনিয়োগ করতে চেয়েছে, যেমন তিস্তা করতে চেয়েছে, হ্যাঁ, আমাদের মংলায় করতে চেয়েছে, আমাদের এই দিক করবে দিয়ে না, করবে না বিনিয়োগ। অনেক আচ্ছা, বিনিয়োগ তো আচ্ছা, করতে চেয়েছিল, শোনা তো, কিন্তু এটার একটা হচ্ছে উদাহরণ, না কেন? এইটার একটা উদাহরণ দেই। আমার একজন খুব ঘনিষ্ঠ লোক ছিলেন, তখন টাকা হওয়ার দরকার পড়তো, আমারে পাঠাইতো, বলতো যে ফরিদ তুমি একটু যাও, ওকে কিছু টাকা হাওলাত এনে দাও, আমার 50,000 টাকা হাওলাত এনে দাও। আমি বললাম আপনি জান না কেন? কয় আমারে দিবে না। আমি বললাম আপনারই লোক, আপনারে দিবে না, আমারে দিবে কেন? কয় আমার কথা তো ঠিক নাই, আমার সাথে খাতি, বুঝেন? মানে মানে আমি আপনার বন্ধুর কাছ থেকে টাকা এনে আপনারে দেই। তখন আপনার বন্ধু জিজ্ঞেস করে ফরিদের কি টাকা দেওয়া যাবে? না, ছেলেটা ভালো, দিয়েন দিয়েন, আমি নিয়ে কিন্তু আপনারই দিতেছি। বিষয়টা এরকম। তো চীন যত খাতিরই থাক, চীন তো জানে বাংলাদেশ দেউলিয়া হতে যাচ্ছে। যে রুগী মারা যাইতেছে সেই রুগীর সব ডাক্তার তো ওষুধ দেয় না, কবিরাজের কাছে পাঠায় দেয়। কি বলে? ভালো মন্দ খাওয়ান, ডাক্তার কি ওষুধ দেয়? যে রুগী, যার ক্যান্সার হয়েছে সেটা 4th লেভেল, আপনার লিভার, কারো যদি লিভার সিরোসিস হয় বা ক্যান্সার হয়, সেটা যদি 3rd লেভেল পার হয়ে যায়, রোগী তার ডাক্তার তার ওষুধ দেয়? দেয় না। এমনকি তারা চিকিৎসা করে না পৃথিবীর কোনো হাসপাতাল, আমি নিজে জানি। আমি 3rd লেভেল পার হয়ে যাওয়া হাসপাতালের যখন রুগীদের নিয়ে যেতাম, আমাকে ডাক্তার গালাগালি করতো, একটা বৃষ্টি ভাষায় গালাগালি করতো। আমি বললাম যে আমি বাধ্য হয়েছি তাকে আনতে। রুগী বলছে প্লিজ, বলে যে ফাজলেমি করো, তুমি জানো না যে এই রুগী মারা যাবে? তুমি কেন নিয়ে আসছো এখানে? এই লোকের পয়সা খরচ করাও। মানে ডাক্তার চিকিৎসা পর্যন্ত করে না। আমাকে, রুগীকে গালি দিত না, অ্যাটেন্ডেন্ট তো গালি দিত না, বলতো যে কে পাঠাইছে? যে শেখ ফরিদ পাঠাইছে, যে স্যার একটু ফরিদ পাঠাই চিকিৎসা। আমার ডাইকে নিয়ে আমার বিমান ভাড়া দেওয়া নিয়ে যাইতো, এই তুমি পাঠাইছো? আমার তো হয়, বলতেই হবে। তারা ভাবছে যে ফরিদের নামটা বললে চিকিৎসাটা ভালো হবে। মনে করেন ভারতের কোনো বড় বড় হসপিটালে গেলে যে ডাক্তারের কাছে বলে, আমার ওটা কিনে যেতে, বলতো যে তুমি জানো না মারা যাবে, যা তা। কোনো কোনো সময় রুগীর সামনে গালাগালি করতে আমারে। তো ওইরকম পেশেন্টকে যেন চিকিৎসা দেয় না, দেউলিয়া হয়ে যাবে, বা যেখানে বিনিয়োগ আসবে না, যত আমার সাথে বহু কোটিপতির সম্পর্ক আছে, আমার সবাই টাকা হলো দিবে? দিবে না। কেন জানেন? যে ফরিদ তো এই ব্যবসা আমি যদি এখন কাউকে গিয়ে বলি যে আমি এখন একটা মোটর সাইকেলের ফ্যাক্টরি দিব, আমি মোটর সাইকেল উৎপাদন করবো, আমার কেউ দিবে? এখানে আমার কোনো অভিজ্ঞতা আছে? দিবে না। তার চেয়ে বড় কথা, এই দেশে তখন নিয়ন্ত্রণই নাই জি সরকারের সাথে, ফরিদ ভাই, বিনিয়োগ সেইখানে যাবে। ফরিদ কেন আমাদেরকে, আমাদের এই তথ্য আমরা কেন তাকে দেব, কেন আমরা এটা প্রকাশ করতে যাব ফরিদ ওই ভাই? যে আমাদের গ্রামে একটা কথা আছে, কয় বাড়ি মন্ডলকে, কয় আমি, কয়েক গ্লাস পানি দেন, কয় বাড়ির মধ্যে যেতে দেয় না। তো আমাদের এই সরকারের দশাতে, এমনি তো এটার নাম আমি মুসলেকা সরকার দেই নাই, ওই যে মুসলেকা যে দিয়ে আসছেন সেই রস এখন পড়তেছে একটু একটু করে। মুসলেকা দিয়ে আসার মজাটা এখন বুঝতেছে। বাড়ি আমার, মানে ঘর আমরা কি আমার, স্বাধীন জমি হলাম আমার। না পরাধীন হলাম, কিছু তো বুঝতে পারছি না। আমার দেশে আমি কি কেনাকাটা করব, তোমাকে তথ্য দিতে হবে কেন? বিষয়টা এরকম। এখন কি আর বলবো, মানে আরো কি বলতে বাধা আছে এখানে, যে আমরা যে পরাধীন হয়ে গেছি। এটা একটা শিশু হতে এটা বোঝে, আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার ব্যবসা, কৈফিয়ত দেওয়ার লোক আপনার কাছে, যে কয় টাকা ইনকাম হইলো না হইলো, কি কিনলাম না কিনলাম। তার মানে দোকানটা তো আমার হইলেও নিশ্চয়ই আপনার সাথে কোনো আমার চুক্তি হয়ে গেছে। তার মানে দোকান আমি 100% স্বাধীন নই। 100% না, স্বাধীনই না। পৃথিবীতে হাস্যকর ব্যাপার,
মানে এর পরেও এই বিএনপি জামাত এদের তো লজ্জা নাই আমার ভাবির পোলাদের, ন্যূনতম লজ্জা আছে। এই যে যে খবরটা ফটোকাটটা দেখালেন, এই ফটোকাটের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল যে এই মুহূর্তে বাংলাদেশ সরকার একটা গোলাম সরকার, আমেরিকার গোলাম সরকার, যা পৃথিবীর ইতিহাস, বাংলাদেশ ইতিহাস আজ পর্যন্ত ঘটে নাই। অথচ সারাদিন গল্প করে আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বেঁচে দিছে, আওয়ামী লীগ এই দেশ গোলামি চুক্তি করছে, কিন্তু আমরা তো গোলামি চুক্তি এখন দেখতেছি আমেরিকার সাথে এরা করে আসছে। এই জামাতিরা করছে, আমার ভাবির পোলারা করেছে, বিএনপি করেছে, ইন্টারিম সরকার। কিন্তু আমরা আগের চুক্তিগুলোর সুফল পাচ্ছি তো। এই যে তো ভারত থেকে আমাদের জ্বালানি তেল আসতেছে পাইপলাইনের ভিতর দিয়ে, আমরা সুফল পাচ্ছি না। আদানি থেকে বিদ্যুৎ আসতেছে, এই যে আমাদের খারাপ সময় যাইতেছে, লোডশেডিং এ অতিষ্ঠ শত শত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, প্রচুর মানুষের চাকরি চলে যাচ্ছে, কারণ কারখানা বন্ধ হয়ে গেলে তো মানুষের চাকরি থাকে না। তো তাহলে অনেকগুলো যে চুক্তি যেগুলো আমরা সুফল পেয়েছি। জি ফরিদ, আরেকটা প্রসঙ্গে একটু যাই, যেটা যে বাংলাদেশের 64 জেলার 63টার মধ্যেই ফটকা ফুটেছিল, বোমা ফুটেছিল, আমাদের মনে আছে তো। কারা এগুলো করে আমরা চিনি, সেই শ্রেণীটাই, তারাই তো এগুলো ঘটাচ্ছে। আমরা যখন বলি বাংলাদেশের জঙ্গিবাদ আছে, মৌলবাদ আছে, আপনি তো ওইখানে দেখলেন মাদ্রাসার ভিতরে বন্দুকের ট্রেনিং দিতেছে, বন্দুক কিভাবে চালাবে সে ট্রেনিং দিচ্ছে। মাদ্রাসার ভিতরে নারীদের নিয়ে ট্রেনিং দেয়, প্রশিক্ষণ। মসজিদের মধ্যে আপনি দেখেন না, কিছুদিন আগে চুয়াডাঙ্গা নাকি কুষ্টিয়ায় বিএনপির গিয়ে তাদের ধরলো মসজিদের ভিতরে নারীদের অস্ত্র চালনা শেখাচ্ছিল, প্রশিক্ষণ দিচ্ছিল জামাতিরা। তারপরে মাদ্রাসার ভিতরে কয়েকদিন পর পর শুনে না যে মাদ্রাসা উড়ে যাইতেছে। এটা তো আওয়ামী লীগের আমলে ঘটে না, এদের আমলে, ইউনূসের আমলে ঘটেছে, জাতীয় ভাইয়ার সরকারের আমলে ঘটেছে। এই দেশে নাকি সবকিছুই নাটক, আওয়ামী লীগ নাকি এর আগে যত জঙ্গি ধরতে গেলে নাকি সব নাটক। এটা কি? আমরা বারবার সতর্ক করেছি এই দেশে এটা ঘটাবে তারা, কারণ এই মুহূর্তে যারা জঙ্গিবাদী, মৌলবাদী, এই যে বাংলাদেশে যে পাকিস্তানের যত জঙ্গিবাদী সংগঠনের অস্তিত্ব এই মুহূর্তে রয়েছে, তুরস্কের, মিশরের, আফগানিস্তানের, পাকিস্তানের যারা এখন সক্রিয়, এই মানুষগুলো যদি এই সরকারের পতন ঘটে, তারা তো এতিম হয়ে যাবে বা তারা চাপে পড়বে। সেই জন্য তারা যে কোনো মূল্যে একটা কিছু দুর্ঘটনা ঘটিয়ে তারা টিকে থাকার চেষ্টা করবে। এগুলো তারই একটা সিমটম। আর বাংলাদেশ এই যে যে আজকে প্রেসার কুকার বোমা দেখাইতেছে, এটা এরপরে কি আসে সেটা দেখেন। তবে ঘটনা ঘটতেছে এই যে দক্ষিণ এশিয়া, যে এই যে এখন আমেরিকা কেন আমেরিকা এদের পেছন থেকে সরে যাচ্ছে, কারণ জানে যে এদের আস্কারা দেওয়ার কারণে পুরো দক্ষিণ এশিয়া অশান্ত হয়ে যাবে, বাংলাদেশে জঙ্গিবাদ বেড়ে যাবে। এমনি তো বাংলাদেশে জঙ্গিতে গিজ করে, শুধু এরা প্রকাশ হওয়াবাদ আছে। বাংলাদেশের মানুষের মাইন্ড সেট আপ দেখেন, তাদের কথা আলাপ আলোচনা, যে একজন দর্শক লিখেছেন কারেন্ট নাই, গ্যাস নাই, থাকবেও না, কারণ বিএনপি ক্ষমতায় থাকবে, জামাত ক্ষমতায় থাকবে। কেন বললাম জামাত ক্ষমতায়? কারণ এই বিরোধী দল এটা নাটক। পৃথিবীতে সব দেশেই সরকারি দল বিরোধী দল থাকে, বাংলাদেশে একমাত্র বিচিত্র দেশ যেখানে সরকারি দল এবং সরকারি বিরোধী দল আছে। জামাত বিএনপি ক্ষমতায় থাকবে, কারেন্ট সমস্যা হবে না, গ্যাসের সমস্যা হবে না, সারের সমস্যা হবে না, বোমাবাজি হবে না। এটা কি হয়? এই জামাত বিএনপির সরকার মানেই তো সার থাকবে না, সার সমস্যা, বিদ্যুৎ সমস্যা, গ্যাস সমস্যা হবে, এমনকি জঙ্গিবাদী সমস্যা হবে। এটাই স্বাভাবিক, সেটা ঘটতেছে। জি, আনমিউট করেন, আনমিউট করেন, আনমিউট করেন। একজন দর্শক, শেখ হাসিনা কি আসবে বাংলাদেশ? নিঃসন্দেহে শেখ হাসিনা কেন আসবে না? সিমটম বুঝতেছেন না? সিমটম বুঝতেছেন না? একদিকে তিনি ঘোষণা দিয়ে ফেলেছেন, ডিসেম্বরে ঘোষণা দিয়ে ফেলেছেন, পাশাপাশি দেখেন গত 48 ঘন্টায় সুর পাল্টে যাচ্ছে। শুধু অডিও কলেই যদি বাংলাদেশ উথল পাতাল হয়ে যায়, তাহলে ভিডিও কলে আসলে কি হবে? আর তিনি সশরীরে আসলে কি হবে? অবশ্যই তিনি আসবেন, কোনো সন্দেহ নাই। আর না আসে তো কোনো উপায় নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে আসবেন, এই ক্ষেত্র এই বিএনপি তৈরি করেছে, এই ক্ষেত্র জামাত তৈরি করেছে, এই ক্ষেত্রে আমার ভাবির পোলারা তৈরি করছে, এই ক্ষেত্রে জুলাই সন্ত্রাসীরা তৈরি করেছে। এই যে অনেক দর্শকই এখানে লিখতেছেন যে দেশে তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আকাশচুম্বী জিনিসপত্রের দাম আকাশচুম্বী, চাকরি নাই, ব্যবসা বন্ধ। সারা পৃথিবীতে কিন্তু যেখানেই যা ঘটুক ধনীরা লাভবান হবে, অন্তত গরিবেরা নিষ্পেষিত হবে। বাংলাদেশ একমাত্র দেশ যেখানে ধনীরাও বিপদে, গরিবেরাও একই সাথে বিপদে। মানে অর্থনীতির সংজ্ঞা এখানে খাটে না, শোষণের সংজ্ঞা এখানে কাজ করে না। অর্থাৎ দেশটা কলাপস হয়ে যাচ্ছে। তো একটা কলাপস হওয়া দেশ, স্থবির হয়ে যাওয়া দেশ, এই দেশকে রক্ষা করতে চাইলে আপনার সরকারের পরিবর্তন তো জরুরি। তো মানুষজন অপেক্ষা করতেছে শেখ হাসিনা আসবে, এটা আওয়ামী লীগের কর্মীর চাইতে, নেতার চাইতে, বা আমরা যারা কথা বলি মুক্তিযুদ্ধের পক্ষে তাদের চাইতে সাধারণ জনগণ কামনা করতেছে যে বাংলাদেশের তেল, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চাকরি বাকরি সমস্যা, বিনিয়োগ সমস্যা,
এগুলো দূর করতে গেলে শেখ হাসিনার বিকল্প নাই। আওয়ামী লীগ সরকারের বহুবিধ সমালোচনা থাকতেই পারে, একটা রাষ্ট্রের সরকার পরিচালনা করলে তার অনেক সমালোচনা থাকে, কিন্তু দেশ পরিচালনা আওয়ামী লীগ ছাড়া যে আর হবে না